আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিয়ে। তাহলে আজকে আমরা শুরু করতে পারি। আজকে বাংলা সেকেন্ড পেপারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কি ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা প্রতিনিয়ত কত কথা বলি এবং প্রত্যেকটা কথা কোনো না কোনো শব্দ শ্রেণীর অন্তর্গত। যেমন আমরা মনে করো আমাদের ফ্রেন্ডকে নাম ধরে ডাকছি, সেই নাম হচ্ছে একটা ব্যাকরণের কোনো একটা শব্দ শ্রেণীর অন্তর্গত। প্রতিনিয়ত কথার মধ্যে ও এবং কিন্তু ব্যবহার করছি, সেগুলো কোনো না কোনো শব্দ শ্রেণীর অন্তর্গত। তারপরে হচ্ছে কোনো কাজ করার কথা বলছি, সবকিছু কোনো না কোনো শব্দ শ্রেণীর অন্তর্গত। এখন আমাদেরকে জানতে হবে যে কোন শব্দ ব্যাকরণে কোন শব্দ শ্রেণীর অন্তর্গত। তাহলে দেরি না করে চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আজকে হচ্ছে আমরা কি পড়বো, ব্যাকরণিক শব্দ শ্রেণী। ঠিক আছে, ব্র্যাকেটে লেখা আছে পদ। কেন পদ লেখা রয়েছে? শব্দ পদ, তাই না? বলছি শব্দ শ্রেণী, ব্র্যাকেটে কেন আমার পদ লেখা থাকবে? দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমরা যে বাক্যই বলি না কেন, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। আমি যদি বলি আমি ভাত খাই, ঠিক আছে, দেখো এখানে কি লেখা রয়েছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি পদ। আমি যদি বলি আমি ভাত আমি যদি বলি আমি ভাত খাবো। এখন এখানে দেখো তিনটা শব্দ রয়েছে। কি কি রয়েছে? আমি রয়েছে, ভাত রয়েছে, খাবো রয়েছে। ঠিক আছে, আমি রয়েছে, ভাত রয়েছে, খাবো রয়েছে। এখন এখানে তো একটা বাক্য আমি লিখেছি, যে বাক্য কি, যা দ্বারা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখন আমি বলছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তাহলে এই বাক্যে ব্যবহৃত হয়েছে আমি, ব্যবহৃত হয়েছে ভাত, ব্যবহৃত হয়েছে খাবো। তাহলে আমি একটা পদ, ভাত একটা পদ, তারপরে হচ্ছে খাবো একটা পদ। ঠিক আছে, তাহলে পদ কি? পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। এখন আমাকে জানতে হবে যে এই যে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো হলো, বাক্যে যে শব্দগুলো ব্যবহৃত হলো, কোনটা কোন শব্দ শ্রেণীর অন্তর্গত, কোন পদটি কোন শব্দ শ্রেণীর অন্তর্গত। তাহলে এটা কি ক্লিয়ার? আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে পড়তে যাচ্ছি ব্যাকরণিক শব্দ শ্রেণী। ক্লাসের উদ্দেশ্য কি, যে এই ক্লাস শেষ করে আমরা জানতে পারবো যে কোন শব্দ কোন শ্রেণীর অন্তর্গত। তো এই ক্লাসটি যেমন তোমার অ্যাডমিশনের জন্য প্রয়োজন, ঠিক তেমনি তোমার এইচএসসির জন্য প্রয়োজন। অর্থাৎ এটা কিন্তু অ্যাডমিশনে অত্যন্ত হাই প্রিয়াস করা একটা টপিক, যেখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। দেখো কি বলছে, পদকে, অর্থাৎ আমরা যত কথা বলি না, বাক্যে যত ধরনের শব্দ ব্যবহৃত হয়, সেই প্রত্যেকটি শব্দ এই যে 8 ভাগের অন্তর্গত। টোটাল যত প্রকার পদ রয়েছে সবগুলোকে 8টি ভাগে ভাগ করা হয়। আমি যত কথা বলবো না কেন, সব হচ্ছে এই 8 প্রকারের অন্তর্গত। তো 8 প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। ঠিক আছে, তাহলে এই 8 প্রকার কি ক্লিয়ার? 8 প্রকার ক্লিয়ার না, যদি আমরা আগে পড়ে থাকি তাহলে ক্লিয়ার, না পড়ে থাকলে ক্লিয়ার না। 8 প্রকার নাম কি ক্লিয়ার? যে আমি যে বলছি 8টা প্রকারের অন্তর্গত, তাহলে 8টা প্রকার কি কি? আচ্ছা, আমরা কি সবাই জানি যে আমরা যারা 25 ব্যাচ আছি, আমাদের সবার জন্য কিন্তু একটা কোর্স আসতেছে। সেটা কি? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাংলা এবং ইংলিশের উপরে। তোমাদের বাংলা এবং ইংলিশে এখনো যাদের গোছানো একটা প্রিপারেশন হয়নি, যারা একটু ভয় পাচ্ছ যে আমি পারবো নাকি, তাদেরকে বলছি যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার, দুইটা পেপার নিয়েই হচ্ছে আমাদের এই কোর্সটি আসছে, যেখানে কিন্তু 80টা ক্লাস
মিনিমাম থাকছে, তার বেশি ক্লাসও থাকতে পারে, যেখানে হচ্ছে বাংলা থাকবে 40টা ক্লাস, ইংলিশ থাকবে 40টা ক্লাস। আবারও বলছি, কেউ যেন মিস করো না যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড, দুই পেপারেরই ক্লাস হবে, ঠিক আছে? বাংলা ক্লাস দিয়ে তো আমি থাকবো তোমাদের সাথে, আর হচ্ছে ইংলিশ ক্লাসটি নিবে হচ্ছে তোমাদের খালিদ ভাইয়া। তো এই কোর্সে কিন্তু প্রথম যে 50 জন তাদের জন্য রয়েছে একটা বিশাল ডিসকাউন্ট। সেটা কি, তারা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 999 টাকা, কিন্তু প্রথম 50 জন 799 টাকায় কোর্সটিতে ভর্তি হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তো ঝটপট দেরি না করে কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ এই যে 200 টাকা ডিসকাউন্ট, এটা লুফে নিতে হবে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই কিন্তু কোর্সটি শুরু হয়ে যাবে। আর তোমরা সব অনেকে বলছো আপু 26 ব্যাচের জন্য একটা কোর্স আনেন। হ্যাঁ, 25 ব্যাচের পরে 26 ব্যাচের জন্য খুব শীঘ্রই একটা কোর্স আসছে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখি আবার চলে আসি, কি বলছিলাম, পদকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি বিশেষ্য, একটু এক নজরে, ঠিক আছে, এক নজরে একটা মানে একটা ধারণা নিয়ে নি, যে একটা মানে ওভারভিউ নিয়ে নি যে আসলে আমরা কোনটার ভিতরে কি পড়বো। বিশেষ্য হচ্ছে সকল কিছুর নাম। এই পৃথিবীতে যত কিছুর নাম রয়েছে সব হচ্ছে বিশেষ্য। আমি যদি তোমার নাম ধরে ডাকি, আমি যদি একটা দেশের নাম বলি, একটা বইয়ের নাম বলি, মানে এভরিথিং, যত কিছু নাম রয়েছে, এক কথায় নাউন। ইংরেজিতে আমরা পড়েছি না নাউন, নাউনই হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? তাহলে বিশেষ্য কি, যে কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য। আচ্ছা, ঠিক আছে, যে আপু বিশেষ্য বুঝে গিয়েছে। এখন বিশেষণ কি? বিশেষণ হচ্ছে, মনে করো আমি একজনের নাম নিলাম, না কার নাম নেওয়া যায়, ধরো রহিমের নাম নিলাম, যে রহিম খুবই সুদর্শন। এই যে আমি বললাম রহিম খুবই সুদর্শন, তাহলে কি রহিম ছিল এখানে বিশেষ্য, তাই না? কারণ রহিম হচ্ছে একজনের নাম। এবার আমি যে বলছি রহিম হচ্ছে সুদর্শন, বিশেষ্যকে দেখো বিশেষায়িত করছি। কিভাবে করছি? সুদর্শন দ্বারা। অর্থাৎ বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি আমি বোঝাই, সেটা হবে বিশেষণ। তাহলে আমরা কি বুঝতে পারছি যে বিশেষ্যের নাম, বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা কিছু বলি না কেন সব হয়ে যাবে বিশেষণ। আচ্ছা, বিশেষণ হয়ে গেলাম। তোমরা ক্লাস শেয়ার করছো তো? ক্লাস তোমরা শেয়ার করছো তো? প্রথম যে 5 জন মানে হাইয়েস্ট শেয়ারকারীদের মধ্যে প্রথম 5 জন কিন্তু পেয়ে যাবে টোটাল 250 টাকা, ঠিক আছে? তো দেরি না করে ঝটপট বেশি বেশি ক্লাস শেয়ার করতে হবে। আরেকটা কথা, শেয়ার কিন্তু করতে হবে তোমাদের নিজস্ব টাইমলাইনে অথবা বিভিন্ন গ্রুপে, নট ইওর ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেসব গ্রুপ থাকে সেখানে না, কিন্তু বিভিন্ন গ্রুপে অথবা তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে। এবং তোমরা কি করো, সিআরএমিতেই শেয়ার করে দাও। সিআরএমিতে তো ক্লাসটি আছে, আবার কি শেয়ার করার কোনো প্রয়োজন আছে? কেউ সিআরএমিতে কিন্তু শেয়ার করো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? সর্বনাম। সর্বনাম কি? বিশেষ্যের পরিবর্তে যেই শব্দ আমরা ব্যবহার করি সেটা সর্বনাম। কেমন? যে আমি যদি বলি, ধরো কেন জানি না চোখের সামনে আলোর দিশারি কমেন্টটা পড়লো, ঠিক আছে? তো আমি বলি আলোর দিশারি ধরো অনেক ধৈর্যশীল। আমি বললাম যে আলোর দিশারি অনেক ধৈর্যশীল। এখন আমি যদি বারবার আলোর দিশারি সম্পর্কে বলতে বলতে একদম পুরা তো হাফেজ হয়ে যাব, তোমাদের শুনতে বিরক্ত লাগবে। তো আলোর দিশারি এমন না করে আমি বললাম আলোর দিশারি অনেক ধৈর্যশীল, সে অনেক ভালো মেয়ে, সে রেগুলার স্কুলে কলেজে যায়, ঠিক আছে? এই যে নামের পরিবর্তে আমি যে সে ব্যবহার করলাম, অর্থাৎ বিশেষ্যর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম। ওকে, সর্বনাম ক্লিয়ার? ক্রিয়া কি? যে কোনো কিছু কাজ। আমি ভাত খাই, ভাত খাওয়া কি একটা কাজ? তাহলে যে কোনো ধরনের কাজ হচ্ছে ক্রিয়া,
ঠিক আছে। এবার ক্রিয়া কিভাবে সংগঠিত হচ্ছে, ক্রিয়া সংগঠনের যে বৈশিষ্ট্যটা কি, কিভাবে কাজটি করছে, দ্রুত করছে না আস্তে আস্তে করছে, মানে ক্রিয়া সংগঠনের সামগ্রিক যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর যোজক কি, বিভিন্ন ধরনের শব্দ যেগুলো দ্বারা বাক্য যোগ করে দেয় সেটাই হচ্ছে যোজক, যেমন ও। ঠিক আছে, তাহলে এটা একটা যোজক। এবার অনুসর্গ কি, অনুসর্গ দ্বারা বাক্যে দুইটা বাক্য সংযুক্ত করবে, সেই সংযুক্ত করে বাক্যটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, অর্থাৎ বাক্য দুইটাকে যোগও করতে পারে আবার বিয়োগও করে ফেলতে পারে, সেটাই হচ্ছে অনুসর্গ। আর আবেগ শব্দ কি, আবেগ শব্দ হচ্ছে যে কোনো ধরনের, আমরা যে বলি না এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা পড়েছি তাই না এক্সক্লামেটরি সেন্টেন্স, যে ইস গেমটিতে হেরে গেলাম, এই যে ইস, ইসটা হচ্ছে একটা আবেগ শব্দ। বাহ তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, এই যে বললাম বাহ, এটা হচ্ছে একটা আবেগ শব্দ। কি চমৎকার পাখিটি, এগুলো সব হচ্ছে আবেগ শব্দ। তাহলে এই 8 প্রকারই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমি যদি 8 প্রকার বুঝে থাকি, মনে করো যে তোমার এই টপিক কমপ্লিট এবং তুমি এখান থেকে যে মার্কসটা থাকবে সেটা তুমি পেয়ে গিয়েছো। ঠিক আছে, তাহলে এই যে 8 প্রকার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এগুলো বুঝতে পেরেছো কিনা, এগুলো বুঝতে কোনো ধরনের অসুবিধা আছে কিনা আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, সবাই হচ্ছে মোটামুটি ক্লিয়ার লিখেছো। ঠিক আছে, আমি সবারটা আলাদা আলাদা করে পড়লাম না, সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি চলে যাই, এর মাঝে যদি কোনোটা তোমার মিস্টেক হয়ে থাকে, আমি তো জাস্ট হচ্ছে নিজের মতো করে একটা কিছু বললাম, মানে তোমরা যাতে একটু বুঝতে পারো, ধারণা নিতে পারো। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে আবার আলোচনাতে নিয়ে আসবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আবার নিয়ে আসবো। দেখো এখানে রয়েছে এক নজরে সব কয়টি পদ, মানে যে 8 প্রকার পদ আমি যে নিজের মতো করে বললাম, মানে নিজের মতো করে বললাম বলতে নিজের মতো তো আমি বলি নাই, আমিও এগুলাই বলেছি, যেভাবে আমি বুঝতে পেরেছি সেভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। এখন হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আসলেই যে কিভাবে তোমরা বুঝবা সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো, বিশেষ্য নামবাচক শব্দ, যে কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, সর্বনাম কি, নামের পরিবর্তে যে শব্দ বসে, নামের পরিবর্তে যে শব্দ বসে। ঠিক আছে, যদি বলি ঋতু খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, ঋতু খুব মনোযোগী ছাত্রী, তাহলে ঋতু একজনের নাম, ঋতু হবে বিশেষ্য। এবার ঋতু খুব মনোযোগী ছাত্রী, সে নিয়মিত স্কুলে যায়। দেখো পরবর্তী সেন্টেন্সে ঋতুর পরিবর্তে সে বলছি, সেটা হচ্ছে সর্বনাম। বিশেষণ কি, এই যে বিশেষ্য, অর্থাৎ আমি যদি বলি ঋতু খুব মনোযোগী, সে খুব মন দিয়ে পড়ালেখা করে, এই যে তার গুণের কথা আমি সব বলছি, এই যে গুণগুলো মনোযোগী, নিয়মিত, আমি যে বললাম ঋতু মনোযোগী, এই মনোযোগী কি ঋতুকে বিশেষায়িত করলো, তাই না, যে ঋতুর একটা গুণ বোঝালো নাকি ঋতুর দোষ বোঝালো, কোনটা দোষ নাকি গুণ। এখন এরকম ভাবে যদি বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যা কিছু বোঝাক না কেন, অর্থাৎ বিশেষ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেগুলো সব হচ্ছে বিশেষণ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, বিশেষণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণবাচক শব্দ। ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে কর্মবাচক শব্দ। আমি স্কুলে যাব, ঠিক আছে, যাওয়া একটা কাজ, তাহলে যাওয়া এখানে হচ্ছে ক্রিয়া, তাহলে যে কোনো ধরনের কাজ হচ্ছে যে ক্রিয়া। ক্রিয়া বিশেষণ কি, ক্রিয়া বিশেষণবাচক শব্দ। সেটা কেমন, যে ক্রিয়া কিভাবে সংগঠিত হয়, আমি খুব দ্রুত স্কুলে যাব, ঠিক আছে, যাওয়া তো ক্রিয়া, এই যে আমি বলছি দ্রুত স্কুলে যাব, দ্রুত এখানে হয়ে গেল হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা কি ক্লিয়ার, ক্রিয়া বিশেষণটা কি আমরা কি বুঝতে পেরেছি, আমরা কি সবাই ক্রিয়া বিশেষণ ক্লিয়ার। 25 ব্যাচের জন্য কিন্তু আবারও বলছি ঝটপট কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, কারণ এই কোর্স থেকে তুমি তোমার প্রিপারেশনকে আরো বেশি গুছিয়ে নিতে পারবে, তাই না। খুব গোছানো একটা
একটা প্রিপারেশন হতে পারে আমরা যেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে যে কোর্সটি আনছি সেটি থেকে। এখানে থাকছে কি 80টি ক্লাস, বাংলা 40টি, ইংলিশে 40টি, এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই করানো হবে। এখন হচ্ছে যে তোমরা অনেকেই ভাবো যে ওই সময় তো আমার কাজ থাকবে বা ওই সময় আমার অন্য কোনো বিষয় আছে, আমি তাহলে কোর্সের ক্লাস কিভাবে করব? কোর্সে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানে তুমি ক্লাসগুলো করতে পারবে। ক্লাস রেকর্ড থাকবে প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? তুমি সেখান থেকে যে কোনো সময় তোমার সুবিধা মতো ক্লাস করে নিতে পারবে এবং লাইভ ক্লাসে যদি ক্লাস করতে না পারো, পরবর্তীতে যদি তুমি সমস্যায় পড়ো রেকর্ড ক্লাস করতে গিয়ে, তখনও তুমি আমাদের কাছে কোশ্চেন করতে পারবে। এবং বাংলার জন্য আমি তো থাকবো, ইংলিশের জন্য খালিদ ভাইয়া থাকবে। আমরা চেষ্টা করব তোমাদের সব ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তো ঝটপট কিন্তু ওই যে 200 টাকা ডিসকাউন্ট পেতে হলে ঝটপট ভর্তি হয়ে যেতে হবে। আর ক্লাস শেয়ার করতে কিন্তু ভুল করো না, ক্লাস শেয়ার জন্য আবার শেয়ারডেমিতে শেয়ার করে দিও না, ঠিক আছে? আবার তোমাদের মেসেঞ্জারে ফ্রেন্ডদের কাছে শেয়ার করো না, তাহলে কিন্তু আবার পাবে না। অলরেডি কিন্তু গতকালকে 5 জন বিজয়ীর কিন্তু নাম প্রকাশ হয়ে গিয়েছে। একটু জানাও তো দেখি, সেই 5 জন ক্লাসে থাকলে একটু জানাও কারা কারা, একটু দেখি। আচ্ছা, ক্রিয়া বিশেষণ বুঝলাম। অনুসর্গ কি? সম্পর্ক স্থাপন বাচক। সম্পর্ক স্থাপন বাচক কি? আমি যদি দুইটা সব বাক্যকে কানেক্ট যখন করব তখন সেটা হবে হচ্ছে অনুসর্গ, ঠিক আছে? দুইটা বাক্যকে যখন আমি কানেক্ট করে ফেলবো সেটা হবে অনুসর্গ। আর অনুসর্গ আর যোজক এই দুইটার মধ্যে পার্থক্য কি? অনুসর্গ অলওয়েজ সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে, দুইটা বাক্য কানেক্ট করবে, কিন্তু যোজকে কি করবে? সেখানে হচ্ছে তোমার কানেক্টও করতে পারে, বিয়োগও করতে পারে, অর্থাৎ সংযোজকও হতে পারে, বিয়োজকও হতে পারে, বা সংকোচন বাচকও হতে পারে, ঠিক আছে? তাহলে অনুসর্গ আর যোজক কি ক্লিয়ার? অনুসর্গ হচ্ছে দুইটা বাক্যকে কানেক্ট করবে, আর যোজক হচ্ছে দুইটা বাক্যকে কানেক্টও করতে পারে আবার বিয়োগও করে দিতে পারে। আর আবেগ শব্দ হচ্ছে যে কোনো ধরনের আবেগবাচক শব্দ। কি সুন্দর পাখি আকাশে উড়ছে, তাই না? কি সুন্দর, এটাই হচ্ছে আবেগ শব্দ। আচ্ছা, কিন্তু কেউ টাকা পাই নাই, টাকা আজকেই পেয়ে যাবে আপু। এই যে নামগুলো তোমাদের ডিক্লেয়ার করা হয়েছে, তোমরা আজকেই সবাই পেয়ে যাবা, 5 জন পেয়ে যাবা। এখন দেখো এই যে 8 প্রকার সম্পর্কে একটা মানে ওভারভিউ দেওয়া হলো যে আসলে এগুলা কি কি। এখন হচ্ছে আমাদেরকে ডিটেইলস জানতে হবে যে বিশেষ্য কি, বিশেষ্য শ্রেণী বিভাগগুলো কি, কারণ এভাবে আমার পরীক্ষায় আসবে। আচ্ছা, ভালো কথা আপু, এই যে টপিকটা পড়ছি এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে হতে পারে? এটা হতে পারে হচ্ছে মনে করো একটা অনুচ্ছেদ দিয়ে দিল, ঠিক আছে, একটা বিরাট বড় অনুচ্ছেদ দিয়ে দিল, সেখানে কিছু শব্দের নিচে আন্ডারলাইন করে দিল, দাগ দিয়ে দিল যে নিচের শব্দগুলো বা নিম্ন লেখ শব্দগুলো কোনটা কোন শব্দ শ্রেণীর অন্তর্গত। তখন তুমি কি করবে? প্রদত্ত শব্দ লিখবে আর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী লিখবে। এবার নিচে যে দাগ দেওয়া শব্দগুলো, এগুলো মনে করো হচ্ছে দিল একজনের না একটা দেশের নাম, ধরো বাংলাদেশ দিল, বাংলাদেশের নিচে দাগ দিয়ে দিল, তুমি প্রদত্ত শব্দে বাংলাদেশ লিখলে, তাহলে এটা কি? বিশেষ্য তুমি লিখে দিলে, ঠিক আছে? এভাবে হতে পারে। আবার হতে পারে অনেকগুলো শব্দ এমনি দিয়ে দিল, সেখান থেকে বলতে পারে যে নিচের শব্দগুলো কোন শ্রেণীর, তোমাকে সেটা লিখতে হবে। আবার হতে পারে একটা বিরাট বড় প্যাসেজ দিয়ে দিল, বলতে পারে যে নিচের সব প্যাসেজটি থেকে বা অনুচ্ছেদটি থেকে যে কোনো 5টি বিশেষ্য আইডেন্টিফাই কর, ঠিক আছে? অনেকগুলো বিশেষ্য থাকবে, তার মধ্যে থেকে তুমি যে কোনো 5টি আইডেন্টিফাই করবে। এভাবে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, বিশেষ্য কি? নামবাচক শব্দকে বিশেষ্য বলে। বিশেষ্য হচ্ছে নাউন। দেখো, বাংলায় না বুঝলেও ইংলিশ আছে, ইংলিশ না বুঝলে বাংলা আছে, মানে বুঝতেই হবে, কোনো দিকে ইয়া নাই, ছাড় নাই। কি বলছে? বিশেষ্য নামবাচক শব্দকে বিশেষ্য বলে। অন্যভাবে বলা যায় বাক্যের মধ্যে ব্যবহৃত যে কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, দেশকাল, গুণ, ক্রিয়া, কর্ম, গুণের নামকে এক কথাই হচ্ছে বিশেষ্য। কোনো কিছু নাম দেখলেই
কোনো কিছুর নাম দেখলেই সেটা বিশেষ্য। হতে পারে দেশের নাম, হতে পারে মানুষের নাম, হতে পারে কোনো জাতির নাম, হতে পারে কোনো বইয়ের নাম, এক কথায় নাম দেখলেই সেটা হচ্ছে বিশেষ্য। এখন দেখো এই যে বিশেষ্য, এই বিশেষ্য আবার হচ্ছে যে 6 প্রকার। 6 প্রকার বিশেষ্য কি কি? 6 প্রকার বিশেষ্যের মধ্যে দেখো প্রথমে আমরা পেয়েছি সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। অর্থাৎ আমি যে বলছি যে কোনো কিছুর নাম হলে সেটা বিশেষ্য, সেটা হতে পারে কিভাবে দেখো, ব্যক্তির নাম, রবীন্দ্রনাথ, শামসুর রহমান, সেলিনা, বা যে কোনো মানুষের নাম হতে পারে হচ্ছে ব্যক্তির নাম, তাই না? এরপরে হতে পারে কি ভৌগোলিক স্থানের নাম, এই যে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, তারপরে পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, যা বলো না কেন, ঢাকা, বরিশাল, খুলনা, যা কিছু বলো না কেন সেগুলো হচ্ছে ভৌগোলিক স্থানের নাম। তাহলে এগুলোও তো একটা বিশেষ্য, তাই না? শুধু কি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ্য আর বাংলাদেশ কি বিশেষ্য না? বাংলাদেশও তো একটা দেশের নাম, তাহলে এটাও বিশেষ্য, তাই না? এবার কোনটা কোন শ্রেণীর বিশেষ্য সেটা কিন্তু আমাদেরকে জেনে রাখা ভালো, কারণ এখন যদিও না এত ডিটেইলস লাগে, অ্যাডমিশনে কিন্তু আসে, তো জেনে রাখা ভালো। এরপরে বলছে ভৌগোলিক সংজ্ঞা, সেটা কি বিভিন্ন ধরনের পর্বত, বিভিন্ন নদী বা বিভিন্ন সমুদ্রের নাম, এগুলা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। যেমন পর্বত, নদী কি যমুনা, তিস্তা, দেখো পাশে লিখে দেওয়া রয়েছে, পদ্মা, মেঘনা, বিভিন্ন ধরনের সমুদ্র, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, তাই না? যত ধরনের সমুদ্র, নদী, পর্বত, যত নাম কিছু রয়েছে সবই হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। এরপরে কি গ্রন্থের নাম হতে পারে হচ্ছে বিশেষ্য। কি কি? অগ্নিবীণা, গীতাঞ্জলি, বিশ্বনবী। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন তোমাদেরকে একটা দিই, সেটা হচ্ছে গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? ঝটপট কমেন্ট করে জানাও। কালকেই কিন্তু পড়িয়েছি, গতকাল পড়িয়েছি এটা, আজকে যারা যারা পারবা না কি হবে বলো তো? কাউকে তো সামনে পাবো না যে পাইলে পিটুনি দিয়ে দিব, তাহলে বকা বকা বকা। এখন তোমরা জানাও গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? গতকালকে আমি এটা কিন্তু বলেছিলাম যে গীতাঞ্জলি কিন্তু 1913 সালে প্রকাশিত হয়নি, গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910 সালে। কিন্তু পরবর্তীতে আমরা যে বলি না গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়, না, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়নি। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910 সালে, কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতা একসাথে করে সেগুলোকে ইংলিশে অনুবাদ করেছিল এবং সেই বইয়ের নাম দিয়েছিল সং অফারিংস, যেটা প্রকাশিত হয়েছিল 1913 সালে। 1913 সালে সং অফারিংস প্রকাশিত হয়েছিল এবং সেই সং অফারিংস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল, নট গীতাঞ্জলির জন্য। আর গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910 সালে, ঠিক আছে? যারা 1913 বলেছো, 1913 যারা বলেছে সবাই নিজের নিজের কানমলা দাও এবং দিয়ে হচ্ছে যে কমেন্ট করে জানাও যে কানমলা ডান, তাই না? শেয়ার ডান যেমন লিখো, কানমলা ডানও লিখে পাঠাও। দিও, কিন্তু দিতে হয়, ম্যাম বললে দিতে হয়। যাই হোক, তাহলে এই বিশেষ্যগুলো আমরা ক্লিয়ার, তাই না? পরবর্তীতে দেখি কি আছে। এরপরে বলছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যটা কি? যে কোনো কিছু দ্বারা যদি সমজাতীয় কোনো কিছু বোঝায়, সেটা হচ্ছে যে মানে একটা পুরো জাতিকে যদি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। সেটা কেমন দেখো, যেমন বলছে হাঁস। এখন আমি বললাম হাঁস, হাঁস দ্বারা কিন্তু হাঁস জাতিকে বোঝানো হচ্ছে। হাঁসের তো বিভিন্ন ধরনের আছে, পাতি হাঁস আছে, রাজহাঁস আছে, কত ধরনের হাঁস রয়েছে, কিন্তু শুধুমাত্র হাঁস দ্বারা হাঁস জাতিকে বোঝানো হয়েছে। মুরগি, মুরগিরও বিভিন্ন ধরন রয়েছে, মানুষের মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে, গরুর বিভিন্ন প্রজাতি রয়েছে, পাখির বিভিন্ন ধরনের পাখি আছে। পাখি কি শুধু কারোর নাম? পাখির তো আবার আলাদা আলাদা করে নাম রয়েছে, বুলবুলি, বাবুই, ময়না, টিয়া, কবুতর, শালিক, বক, কত ধরনের পাখি রয়েছে। তাহলে শুধুমাত্র পাখি দ্বারা কিন্তু পুরো জাতিকে বোঝানো রয়েছে। পাখি কিন্তু জাতিবাচক বিশেষ্য, এগুলো সব কিন্তু জাতিবাচক বিশেষ্য। যখন আমি বলবো নদী,
নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য। যখন বলবো যমুনা তখন সেটা কিন্তু ইন্ডিকেট হবে, একদম স্পেসিফিক ভাবে নামবাচক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল, পাখি, গাছ, পর্বত, নদী, জাপানি, এগুলো সব কিন্তু জাতিবাচক বিশেষ্য, কিন্তু যখন আলাদা আলাদা করে বলবো তখন কিন্তু সেটা একটা স্পেসিফিক বিশেষ্য হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। বস্তুবাচক কি? আমি বলছি বই। বই কি একটা বস্তু না? কিন্তু বইয়েরও তো আবার স্পেসিফিক আলাদা নাম রয়েছে। খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি। পানিটা দাও, এখানে পানিটা দাও বলছি। পানি তো বিশেষ্য, কারণ পানি একটা দ্রব্যের নাম, তাই না? তাহলে পানি বিশেষ্য। এখন কোন বিশেষ্য? বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। আমরা কি বুঝতে পারছি? এই যে ছোট ছোট খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এইগুলো কিন্তু বুঝতে হবে। সমষ্টি বাচক বিশেষ্য কি? যখন কোনো কিছু দ্বারা একটা সমষ্টি বোঝাবে, একটা গুচ্ছকে বোঝাবে, তখন সেটা সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দেখো সমিতি, একজনকে নিয়ে কখনো সমিতি হয়? সমিতি হতে হলে অনেকজনকে একত্রিত করতে হয়, তাহলে সমিতি। সভা, একজন নিয়ে কখনো সভা হয় না, এগুলো হচ্ছে সমষ্টিবাচক। জনতা, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল, দেখো এগুলো কিন্তু আসে। ঝাঁক কোন বিশেষ্য? সমষ্টিবাচক। বহর কোন বিশেষ্য? সমষ্টিবাচক। দল কোন বিশেষ্য? সমষ্টিবাচক। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, জানতে হবে। এগুলো কি ক্লিয়ার হয়েছে? এই সমষ্টিবাচক বিশেষ্য পর্যন্ত কে কি ক্লিয়ার হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। আপু, নদী যদি কারোর নাম হয়, জটিল কোশ্চেন, তাই না? দেখো যখন বাক্যে দিয়ে দিবে তখন তো তুমি বুঝতেই পারবে যে এই নদী কি কারোর নাম নাকি নদী আসলে হচ্ছে যে কোনো নদীকেই বোঝানো হয়েছে। যখন একটা অনুচ্ছেদ দিয়ে দিবে তুমি বুঝতে পারবে। আর যদি দেয় যে নদীকে ডেকে বললাম সে ভালো রান্না করেছে, বা নদীকে ডেকে বললাম সে অনেক ভালো কাজ করেছে, তাহলে কি নদী একটা মানুষের নাম, আমি এখানে বুঝতে পারছি। এখন আমি যদি বলি নদীর পানি ঘোলা হয়, এখন কি এই নদী দ্বারা কি কোনো মানুষের কাজ বোঝাবে? তাহলে শুধুমাত্র তুমি বুঝতে পারবে যখন শব্দ দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু তুমি বুঝে যাবে। আচ্ছা, যদি বলা হয় নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি, তাহলে তুমি এখন বলো নদী দ্বারা কি এটা কি মানুষের নাম হলো নাকি নদীকেই বোঝানো হলো? তাই না? এগুলো কিন্তু বোঝা যায়, তোমাকে বুঝতে হবে। যদি বলি নদীর পাশে দাঁড়িয়ে আছি, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে মানুষের নাম, নামবাচক বিশেষ্য, তাহলে কি হবে? নদীর পাশে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু এই যে জাতিবাচক বিশেষ্যই মধ্যেই পড়ে, তাই না? এখন এরকম যদি দিয়েই দেয়, এরকম জটিল দিবে না যেটাতে কনফিউশন হয়। অলওয়েজ বোর্ড পরীক্ষায় কি করে, তোমার হচ্ছে যে তারা চায় যেন এটা নিয়ে কোনো কনফিউশন তৈরি না হয়, যে আমি একটা অ্যান্সার করলাম তুমি আবার আরেকটা পাল্টা করলে। তারা এমন ভাবে দিবে যেখানে কোনো জটিলতা থাকবে না, তুমি বুঝতে পারবা। আর এখানে 5-এ 5 সবাই পাবা, দেখে নিও। আচ্ছা, তাহলে তোমরা এটি ক্লিয়ার, তাই তো? ক্লাস কেমন লাগছে ঝটপট জানাও। ক্লাস কি বোরিং লাগছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হলে জানাও যে কোথায় বুঝতে পারছি না। আর 25 ব্যাচ যারা আছো, বারবারই বলছি কোর্সের কথা কিন্তু মাথায় রেখো। তোমাদের জন্য যে কোর্সটি আসছে সেটা কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, তো সময় আর একদম হাতে নাই, এর মধ্যে ঝটপট ভর্তি হয়ে যেতে হবে। আর তখন কিন্তু এইভাবে লাইভ ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে? যারা যারা তোমরা কোর্সে ভর্তি হবা তাদেরকে নিয়ে কিন্তু আলাদা গ্রুপ করে ফেলা হবে, তখন তোমরা কিন্তু আর এই লাইভ ক্লাসগুলো পাবে না, ঠিক আছে? এরপরে বলছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কি জানো? যে কোনো কাজ করার ইচ্ছা, ঠিক আছে? কোনো কাজ করার যে ইচ্ছা, এটাও কিন্তু বিশেষ্য। সেটা কি? ভাববাচক বিশেষ্য। ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, অর্থাৎ কোনো কাজ করার ভাব প্রকাশিত হবে। কাজ করছি না, ঠিক আছে, কাজ করছি না, কিন্তু কাজের ভাব যে ইচ্ছা, সেটাই হচ্ছে যে ভাববাচক বিশেষণ। যেমন দেখো গমন, গমন হচ্ছে কি যাওয়ার ভাব,
ঠিক আছে, যাওয়ার ভাব গমন। এখন গমন কিন্তু ক্রিয়া না, ঠিক আছে, যদি মনে করো যে গমন ক্রিয়া, গমন কিন্তু ক্রিয়া না, গমন হচ্ছে ভাববাচক বিশেষ্য। কারণ আমরা যখন বাক্যে বলি সে গমন করলো, গমনের পরে কিন্তু একটা করা কথাটি আসে, করাটা হচ্ছে ক্রিয়া, কিন্তু গমন কিন্তু ক্রিয়া না, গমন হচ্ছে ভাববাচক বিশেষ্য। তা গমনটা কি? যাওয়ার ভাব বা কাজের ভাব। দর্শন, দর্শন হচ্ছে যে দেখার ভাব, দেখার কাজ রয়েছে, দেখার ভাব, ঠিক আছে, দর্শন দেখার ভাব। সে দর্শন করলো, করাটা হচ্ছে যে কাজ, দর্শন ইজ নট কাজ, দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ্য। তো এগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। বিশেষণটা আবার বলেন, আমি তো এখনো বিশেষণে যাইনি, আমি এখনো বিশেষ্যতেই আছি। তাহলে কি? গমন হচ্ছে ভাববাচক বিশেষ্য, গমন কি? যাওয়ার ইচ্ছা, দর্শন কি? দেখার ভাব, ভোজন কি? খাওয়ার ভাব, শয়ন কি? শোয়ার কাজ, ঠিক আছে। এগুলো সব হচ্ছে ভাববাচক বিশেষ্য, একদম সবগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। আচ্ছা, কাল টেস্ট এক্সাম আপু, লিমন বলছে। লিমন, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি অনেক ভালোভাবে পরীক্ষা দিও। আর বাংলা রিলেটেড কোনো ধরনের প্রবলেম থাকলে আমি তো আছি, বাংলা শিক্ষণ রিয়া আপু এই পেজে সব সময় আমাকে পাবে, ঠিক আছে। এরপরে বলছে দেখো, গুণবাচক বিশেষ্য মানে গুণ বোঝাবে, ঠিক আছে। সেটা কি? বস্তু, দোষ বা গুণের নাম। কোনো কিছুর দোষ বা গুণের নাম হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন মধুর মিষ্টত্বের গুণ, মধুরতা, ঠিক আছে। মধুরতা কিন্তু বিশেষণ না, মধুরতা একটা নাম। কিসের নাম? যে মধুর মিষ্টত্ব বোঝায় এই মধুরতা দ্বারা। তরল দ্রব্যের গুণ হচ্ছে যে তারল্য, তারল্য কিন্তু হচ্ছে যে একটা গুণের নাম, ঠিক আছে। তারল্য কোনো গুণ না, তারল্য হচ্ছে গুণের নাম। আর তারল্য হচ্ছে গুণের নাম, সেটা হচ্ছে তরল দ্রব্যের গুণ। তিক্ত দ্রব্যের দোষ বলো বা গুণ বলো, সেটা হচ্ছে তিক্ততা। তাহলে আমাকে মনে রাখতে হবে গুণবাচক বিশেষ্য কোনগুলো? মধুরতা, তারল্য, তিক্ততা, মধুরতা, তিক্ততা, তারল্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন শব্দ শ্রেণীর মধ্যে ছিল। এরপরে চলে আসলাম সর্বনাম। কিন্তু সর্বনামে যাওয়ার আগে বিশেষ্য ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, যে বিশেষ্য নিয়ে আর কারোর কোনো ধরনের কনফিউশন আছে কিনা। আর শেয়ার কিন্তু চলতে থাকবে, তাই না? শেয়ার না করলে কি হবে? হাতছাড়া হয়ে যাবে। আপু, বাংলা সেকেন্ড পেপার রিটেন ক্লাস চাই। রিটেন ক্লাস চাও? রিটেন ক্লাস আছে, ঠিক আছে। তোমাদের আগে গ্রামার গুলো শেষ হোক, রিটেন তো ওইভাবে হাতে ধরে করাবো না। কোনটা কোন ফরম্যাটে লিখবে, যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়, বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হয়, ফরম্যাট দেখিয়ে দিব, এই ফরম্যাটে লিখবে, ঠিক আছে। আচ্ছা, সিদরাতুল মুনতাহা মালিহা বলছি ক্লিয়ার আপু। রৌনক জান্নাত অনামিকা বলছি জি ক্লিয়ার। জাহিদ আহমেদ বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নীল আলোর মুগ্ধতা বলছি ক্লিয়ার। আলোর দিশারি বলছে ক্লিয়ার। ফয়সাল বলছে ক্লিয়ার। পলি আক্তার বলছে কে কোন জেলা থেকে জানিয়ে দাও, কে কোন জেলা থেকে। তামান্না বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আকলিমা বলছে ক্লিয়ার। তারপরে হচ্ছে শিহাব বলছে সবাই দোয়া করো, কালকে আমার ইংলিশ এক্সাম, সেই জন্য আজকে ক্লাসে সময় দিতে পারলাম না। কোনো অসুবিধা নেই, যেটা এক্সাম সেটা তো আগে পড়তে হবে, আর এই ক্লাস তো রেকর্ড থাকবে, তুমি তো দেখে নিতে পারবে। রাবে ইসলাম বলছি ক্লিয়ার। সাকিব বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শেয়ার করতে পারছি না, শেয়ারে সমস্যা হচ্ছে না, অনেকেই বলছো।
কেন যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, তোমরা তাহলে বিশেষ্য একদম ক্লিয়ার, বিশেষ্য নিয়ে আর কারো কোনো ধরনের প্রবলেম নেই, তাই তো? এখন দেখো কি বলছে সর্বনাম, যে সর্বনাম জানবো। সর্বনাম কি? বিশেষ্যর পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে সর্বনাম। এখন এই সর্বনামকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। সেগুলো কি? ব্যক্তিবাচক বা পুরুষবাচক, আত্মবাচক, সামীপ্যবাচক, দূরত্ববাচক, সাকুল্যবাচক এটসেট্রা, তাই না? জানতে হবে কোনটা কোন সর্বনাম, তাই না? দেখো, ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম কি? যদি কোনো মানুষকে ইন্ডিকেট করে তখন হচ্ছে সেটা ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। যেমন আমার নাম হচ্ছে রিয়া। এখন আমি যদি বারবার বলি রিয়া ক্লাস করাচ্ছে, রিয়া স্কুলে যাচ্ছে, রিয়া বাসায় যাচ্ছে, রিয়া ভার্সিটিতে যাচ্ছে, ভালো লাগবে না। কিন্তু আমি যদি তার পরিবর্তে, দেখো আমি কথায়ও কিন্তু আমিই বলছি, এই আমিটা কিন্তু কি? ব্যক্তিবাচক সর্বনাম, ঠিক আছে? তারপরে আমরা সবাই ক্লাস করছি, আমরা হচ্ছে ব্যক্তিবাচক, এগুলো ব্যক্তিকে ইন্ডিকেট করছে না, এই কারণে ব্যক্তিকে ইন্ডিকেট করলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক। আমি, আমরা, তুমি, তোমরা, সে ইত্যাদি। এরপরে আত্মবাচক কি? যেই সর্বনাম দ্বারা, দেখো নামের পরিবর্তে যা বা বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা তো সর্বনাম। এবার সেই সর্বনাম দ্বারা যদি আমার নিজেকে বোঝাই সেটা হবে আত্মবাচক। আত্ম মানে হচ্ছে নিজ, কিন্তু ব্যক্তিবাচকে কিন্তু আমার নিজেকে বোঝায়নি, মানে আমি দ্বারা আমার নিজেকে বুঝিয়েছে, কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা সবই ব্যক্তিবাচক। কিন্তু আত্মবাচক হচ্ছে আমার নিজেকে বোঝাবে, স্পেসিফিক একদম। আমি দ্বারা কিন্তু আমাকে স্বাভাবিক বোঝায়, কিন্তু নিজ দ্বারা কিন্তু একদম আমাকে তো বোঝাচ্ছে, আরো বেশি স্পেসিফিক করে দিচ্ছে যে আমার নিজের সেটা, তাই না? তাহলে আত্মবাচক কি? স্বয়ং কিন্তু নিজেকে বোঝায়, নিজে। খোদ মানেও হচ্ছে নিজ, আপনি মানেও হচ্ছে নিজ। তাহলে আত্মবাচক কি? স্বয়ং, নিজে, খোদ, আপনি। সামীপ্যবাচক কি? সামীপ্যবাচক আমরা এই যে বলি না, ইন্ডিকেট করে যে এই, এরা, তাই না? ইহারা, ইনি, এগুলো হচ্ছে সামীপ্যবাচক। এই, এরা, ইহারা, ইনি, এগুলো সামীপ্যবাচক। এবার দূরত্ববাচক কি? দূরত্ব প্রকাশ করবে, যে ওইখানে একটি গাছ ছিল, ওই সব কথা আমাকে বলো না, তাই না? তাহলে এগুলো দূরত্ববাচক, ওই সব। সাকুল্যবাচক কি? সাকুল্যবাচক হচ্ছে মানে সবটাকে বোঝাবে, ঠিক আছে? সেটা কি? দেখো, সব, সকল, সমুদয়, তাবৎ। দেখো তাবৎ একটা অন্যরকম দিয়ে দিল তাবৎ, তখন তুমি বললে এ তো আমি জীবনেও শুনি নাই, তখন কি হবে? তখন আমার একদম হাতের মধ্য থেকে একটা মার্কস গেল ফসকে, যে আমি ধরতে পারলাম না। তাহলে এই যে তাবৎ, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? এগুলোই হচ্ছে সর্বনাম পদ। আচ্ছা, এই 5 প্রকারে কোথাও কি কোনো অসুবিধা আছে? ব্যক্তিবাচক, আত্মবাচক, সামীপ্যবাচক, দূরত্ববাচক, সাকুল্যবাচক, এগুলোতে কি কারোর কোনো অসুবিধা আছে? যশোরে কেউ নাই, অর্পিতা রয়। যশোরের আমি নিজে আছি। আচ্ছা, এগুলো বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, কোর্সের কথা কিন্তু মাথায় রেখো, কারণ কোর্সের কিন্তু আর একদমই সময় নাই হাতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কোর্স শুরু হয়ে যাবে, তো মাত্র হাতে আর কদিন আছে। আর তুমি যদি হয়ে যাও প্রথম 50 জনের মধ্যে, তাহলে তুমি 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। এখন ন্যূনতম ব্যক্তিটি তুমি হলে কিন্তু 200 টাকা পাবা না। সো আর একদম দেরি করা যাবে না, এখানে কিন্তু ঝটপট ভর্তি হয়ে যেতে হবে। আর প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু তুমি ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবা, মডেল টেস্ট থাকবে, টেস্ট পেপার সলভিং থাকবে, একদম মানে এক প্রকার যা যা প্রবলেম সব তোমার সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও হচ্ছে যে কিছু এক্সক্লুসিভ নোট পাবে প্রত্যেকটা টপিকের উপরে, যেগুলো পড়লে এনাফের বাইরের কোনো কিছুই পড়তে হবে না। দেখো এরপরে কি? প্রশ্নবাচক সর্বনাম, যেমন কি কে,
কাজটি কে করলো, তাই না? কে কিন্তু প্রশ্নবাচক সর্বনাম, মনে রাখবে। কে, কি, তারপরে কি, দেখো কয় রস্যি কয় দীর্ঘি, কোন, কাহার, কার, কিসে, এগুলো সব প্রশ্নবাচক। অনির্দিষ্টতা জ্ঞাপক, মানে কি যেগুলো নির্দিষ্ট থাকবে না সেটাই হচ্ছে অনির্দিষ্ট জ্ঞাপক। যেমন কোন, কোন কাজটির কথা বলছো, কোন, এটা কি হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো কিছু। তারপরে কেহ, কেউ, কিছু, এগুলো সব অনির্দিষ্টতা জ্ঞাপক। ব্যতিহারিক, ব্যতিহারিক কি আপনা আপনি, নিজে নিজে, আপোষে, পরস্পর, এগুলো সব ব্যতিহারিক। সংযোজক জ্ঞাপক, যে, যিনি, যারা, যাহারা, এগুলো সব সংযোজক জ্ঞাপক। আমাদেরকে কিন্তু এগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে, একদম স্পেসিফিক হচ্ছে অত ডিটেলসে আসে না সাধারণত, তবে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। যে সর্বনাম কোনগুলো, সর্বনাম দিয়ে দিল অন্য, ঠিক আছে, অন্য দ্বিবাচক, অন্য দিয়ে দিল যে অন্য কোন পদ। এখন অন্য, আমি তো পড়েছি বিশেষ্যর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। এখন বিশেষ্যর পরিবর্তে কি অন্য ব্যবহৃত হয়? হয় না তো, তাহলে আমি অন্য জীবনেও সর্বনাম দিব না। এই কারণে এগুলো মাথায় রাখতে হবে যে সর্বনামের মধ্যে কি কি পড়েছিলাম, অন্য, অপর, পর, এগুলোও কিন্তু সব সর্বনাম, ঠিক আছে। তাহলে সর্বনাম পদ কি সবাই ক্লিয়ার? আমরা সর্বনাম পদ সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাই। এরপর দেখো কি বলছে, বিশেষণ পদ, অর্থাৎ বিশেষ্যকে আমি যেভাবে বিশেষায়িত করি না কেন সেটা হবে বিশেষণ পদ। কিভাবে বিশেষায়িত করি? বিশেষ্য বা কোনো নামের হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যা কিছু বোঝাই না কেন সব হচ্ছে বিশেষণ পদ। এখানে দেখো কি বলছে, শাব্দিক ভাবে কি বলছে দেখো, যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। তাহলে এখান থেকে কি জানলাম, নট অনলি বিশেষ্য, কি কি, বিশেষ্য, সর্বনাম, বিশেষ্যর পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম। তাহলে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে। যেমন বলি চলন্ত গাড়ি, বিশেষ্যর বিশেষণ। বিশেষ্যর বিশেষণটা কি, যেখানে গাড়ি হচ্ছে বিশেষ্য, গাড়ি একটা নাম, তাই না, বস্তুবাচক। এখন গাড়ি হচ্ছে একটা নাম, গাড়িটার অবস্থা বোঝাচ্ছে যে গাড়িটা কি ছিল, চলন্ত ছিল, তাহলে কি এটা বিশেষ্যর বিশেষণ হলো। বুঝতে পেরেছি? বিশেষ্যর বিশেষণ ক্লিয়ার কিনা একটু বলো, এখান থেকে বুঝবে, এখানে বুঝতে সব থেকে সুবিধা। বিশেষ্যর বিশেষণটা কি, যে বিশেষ্যকে যখন, এখানে তো বলছে যে বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। এখন যখন বিশেষ্যকে বিশেষায়িত করবে তখন এটা হবে বিশেষ্যর বিশেষণ। যখন সর্বনামকে বিশেষায়িত করবে তখন সেটা হবে সর্বনামের বিশেষণ। যখন ক্রিয়াপদকে বিশেষায়িত করবে তখন সেটা হবে ক্রিয়াপদের বিশেষণ। এখন চলন্ত গাড়ি, গাড়ি মূলত একটা নাম, ঠিক আছে, গাড়ি একটা নাম, তার মানে গাড়ি হচ্ছে বিশেষ্য। এখন গাড়ির অবস্থা বোঝাচ্ছে, গাড়িটা কি অবস্থায় ছিল, চলন্ত অবস্থায় ছিল, এই কারণে চলন্ত গাড়ি হচ্ছে বিশেষ্যর বিশেষণ। ক্লিয়ার কিনা? তামান্না, তাসনিম বলছে ক্লিয়ার। ফয়সাল আহমেদ আরাফাত বলছে ক্লিয়ার। ফাউজিয়া আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাসিদ বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে বিশেষণকে কেমন দ্বারা প্রশ্ন করলে, একদম ঠিক তাই। আচ্ছা, করুণাময় গাড়ি, ঠিক আছে, গাড়ি তো একটা নাম, গাড়িটি কি অবস্থায় ছিল, গাড়িটি কেমন ছিল, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা পাবো হচ্ছে বিশেষণ, বিশেষ্যর বিশেষণ। এরপরে বলছে করুণাময় তুমি, তুমি কি সর্বনাম না,
তুমিটা তো সর্বনাম, আমরা পড়েছি না বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। এখন দেখো করুণাময়, তুমি, তুমি কেমন করুণাময়, তাই না? তোমার অবস্থা কি করুণাময়, তুমি কেমন করুণাময়। তাহলে এই যে করুণাময়টা হচ্ছে এই তুমিকে বিশেষায়িত করেছে, তাই না? তাহলে কি তুমিটা হচ্ছে সর্বনাম, যেহেতু সর্বনামকে বিশেষায়িত করলো এ কারণে এটা হবে সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ কি তোমরা ক্লিয়ার? জানাও, ঝটপট জানাও সর্বনামের বিশেষণ ক্লিয়ার কিনা। এখানে হচ্ছে তুমি হলো সর্বনাম, কারণ তুমি হলো বিশেষ্যর পরিবর্তে বসে। যেহেতু তুমি হচ্ছে সর্বনাম আর করুণাময় দ্বারা তোমাকেই বিশেষায়িত করা হয়েছে যে তুমি কেমন করুণাময়, তোমার একটা অবস্থা এখানে বোঝাচ্ছে যে তুমি করুণাময়, এটা তোমার একটা গুণ, তাই না? তাহলে কি সর্বনামের গুণ প্রকাশ পেল যে তুমি কেমন করুণাময়, তাহলে করুণাময়টা হবে এখানে সর্বনামের বিশেষণ। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? জাহিদ আহমেদ বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সিফাত বলছে ক্লিয়ার, রৌনক বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? দ্রুত চলো, এটা কি ক্রিয়া বিশেষণ। চলো, চলা হচ্ছে যে একটা ক্রিয়া, তাই না? চলা একটা কাজ, চলা হচ্ছে ক্রিয়া। এবার চলাটা কেমন ছিল, যে দ্রুত চলছে নাকি আস্তে আস্তে চলছে নাকি ধীর গতিতে চলছে? তাহলে কিভাবে চলছে? দ্রুত চলছে, কারণ দ্রুতটা হচ্ছে যে এখানে একটা বিশেষণ, কারণ যে চলা, চলাটার একটা অবস্থা প্রকাশ পেল যে কিভাবে চলছে, তাই না? এ কারণে যেহেতু চলা হচ্ছে যে ক্রিয়া আর এই দ্রুত দ্বারা ক্রিয়াকে বিশেষায়িত করলো, তাই এটা হলো ক্রিয়া বিশেষণ। এখন না এই যে এই তিনটা এখানে ইম্পর্টেন্ট, এই নাম বিশেষণ, ভাব বিশেষণ, এগুলোর মধ্যে যা আছে আমি একদম ওভারভিউ দেব, তোমাদের জেনে রাখা ভালো, কিন্তু এগুলোই মূলত আসে। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, যে বিশেষ্যর বিশেষণ বুঝতে পারছি কিনা, সর্বনামের বিশেষণ বুঝতে পারছি কিনা, ক্রিয়ার বিশেষণ বুঝতে পারছি কিনা, ঠিক আছে? এইখানে এটাই হলো ইম্পর্টেন্ট, আর কোনো কিছু এখানে পড়ার নাই। আপু প্লিজ আমার কমেন্ট পড়েন। মুন্নি, আচ্ছা কমেন্ট পড়ে নিয়েছি, কি কোথায় সমস্যা হচ্ছে মুন্নি আরেকবার একটু জানাও। নাহিদুল ইসলাম বলছি ইংলিশের সাথে ম্যাচ করে পড়লে বোঝা বেশি ইজি হয়। একদম সত্যি কথা এটা। এরপরে দেখো বিশেষণকে কি করছে, দুই ভাগে বিভক্ত করছে। সেটা কি? নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। আমি কিন্তু বারবার বলছি বিশেষণে মূলত তোমার কিন্তু এই তিনটা জিনিসই জানাটা বেশি জরুরি, ঠিক আছে? সিআরডেমিতে কি শুধু বাংলার ইংলিশ করানো হয়? না, সিআরডেমিতে বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, বায়োলজিও মনে হয় শুরু হয়েছে, বায়োলজিও শুরু হয়েছে, এগুলো সব করানো হয়। কিন্তু কোর্সটি আসছে হচ্ছে বাংলার ইংলিশের উপরে। দেখো নাম বিশেষণ কি? যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে। যখন কোনো বিশেষ্য অর্থাৎ কোনো কিছু নাম হলো বিশেষ্য, যখন কোনো বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করবে তখন তাকে নাম বিশেষণ বলবে। বিশেষ্যর বিশেষণ সুস্থ সবল দেহ, তাই না? দেখো সুস্থ সবল দেহ কে না ভালোবাসে? দেহটা হচ্ছে মূলত কি নাম, তাই না? যে সুস্থ সবল কি কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু হচ্ছে বিশেষ্য পাওয়া যায়, তাই না? তাহলে দেহ, দেহর অবস্থা কেমন? কেমন দেহ সকলে ভালোবাসে? সুস্থ সবল। তাহলে এটা কি? বিশেষ্যর বিশেষণ, তাই না? সুস্থ সবল দ্বারা কি দেহকে বিশেষায়িত করা হয়েছে। তাহলে সুস্থ সবল দেহ কে না ভালোবাসে? কেমন দেহ কে না ভালোবাসে? সুস্থ সবল। এর কারণে এটা বিশেষ্যর বিশেষণ। সর্বনামের বিশেষণ কি? সে রূপবান ও গুণবান। সে কি হচ্ছে? সে হলো একটা সর্বনাম, তাই না? এটা যে বিশেষণ, এই বিষয়ে তো আমার কোনো মানে
কনফিউশন নাই যে সুস্থ সবল, রূপবান, গুণবান, কারণ এগুলো কি দোষ গুণ অবস্থা, এগুলো প্রকাশ পাচ্ছে, এগুলো তো বিশেষণ আমরা জানি। এখন কখন কোনটা কোন বিশেষণ সেটা আমাকে চিনতে হবে। দেখো সে রূপবান ও গুণবান, সে কি, সে হচ্ছে সর্বনাম, কারণ বিশেষণ পরিবর্তে বসে, এ কারণে হচ্ছে এটা সর্বনামের বিশেষণ। সুস্থ সবল দেহ, দেহটা হচ্ছে যে বিশেষ্য, তাহলে কি দেহর অবস্থাটা কি সুস্থ সবল, এ কারণে এটা হচ্ছে বিশেষ্যর বিশেষণ। তাহলে বিশেষ্যর বিশেষণ আর সর্বনামের বিশেষণ আমরা ক্লিয়ার। আচ্ছা, ভাব বিশেষণ কি, একটা হচ্ছে বিশেষ্য সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে, তখন সেটা হবে হচ্ছে, দেখো এখানে দেখো এটা হচ্ছে বিশেষ্য আর সর্বনাম। বিশেষ্য সর্বনামকে যখন বিশেষায়িত করবে তখন সেটা নাম বিশেষণ, আর বিশেষ্য সর্বনাম ছাড়া বাকি আরো যে টোটাল 8 প্রকার ব্যাকরণিক শব্দ শ্রেণী, তার মধ্যে 2টা প্রকার কি বিশেষ্য সর্বনাম। আর এই বিশেষ্য সর্বনাম ছাড়া বাকি যে কোনো কিছুকে, বাকি যে কোনো প্রকার শব্দ শ্রেণীকে যদি বিশেষায়িত করে সেটা হয়ে যাবে হচ্ছে ভাববাচক বিশেষণ। ঠিক আছে, দেখো বিশেষ্য সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করলে তাই হবে ভাব বিশেষণ। এখন ভাব বিশেষণ আবার হচ্ছে যে 4 প্রকার, কি কি, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এখানে হচ্ছে এইগুলো না অনেক ইজি, সেটা কি ক্রিয়া বিশেষণ, যখন কোনো কাজকে বিশেষায়িত করবে, যে চলন্ত গাড়ি, ডুবন্ত জাহাজ বা ধীরে ধীরে চলছে, এগুলো সব কি চলা কাজকে ইন্ডিকেট করছে যে কাজের ধরন কেমন, এ কারণে এটা ক্রিয়া বিশেষণ। যখন কোনো বিশেষণ থাকবে, ঠিক আছে, মানে বিশেষণ কি নাম, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এইগুলোকে যখন আরো বেশি ইন্ডিকেট করবে তখন সেটা হয়ে যাবে বিশেষণের আবার বিশেষণ। আবার যদি কোনো অব্যয় পদকে যখন হচ্ছে যে বিশেষায়িত করবে তখন সেটা হবে অব্যয়ের বিশেষণ। যখন কোনো বাক্যকে বিশেষায়িত করবে তখন সেটা হবে বাক্যের বিশেষণ। ঠিক আছে, এগুলো কিন্তু জটিল কোনো কিছুই না, এগুলো অনেক ইজি, সবাই এখানে একদম ফুল মার্কস পাবে। ক্রিয়া বিশেষণ কি, ক্রিয়া সংগঠনের ভাব, মানে কাজটি কিভাবে চলছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে বলছে ধীরে ধীরে বায়ু বয়, দেখো বায়ু বইছে, বওয়াটা কি একটা কাজ, এখন বইছে কিভাবে, ধীরে ধীরে, তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ। পরে একবার এসো, কখন আসতে বলছে, পরে, তাহলে এটা হবে ক্রিয়া সংগঠনের কাল, তাই না, তার মানে এটাও হবে ক্রিয়া বিশেষণ। এবার বিশেষণীয় বিশেষণ, নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করলে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। এখানে বলছে দুধ দাও, ধরো এইটুকু আছে, দুধ দাও, দাওয়াটা কি একটা কাজ, এখন কি দিবে, কতটুকু দিবে, একটু দুধ দাও, ঠিক আছে, একটু দুধ দাও, একটু দ্বারা কিন্তু বিশেষণ হলো, তাই না, যে দুধের পরিমাণ কতটুকু, একটু। এখন আরো স্পেসিফিক বলছে যে সামান্য একটু দুধ দাও, তাহলে সামান্যটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, এ ব্যাপারে সে দুঃখিত, একটা বাক্য, সে দুঃখিত, তাহলে দুঃখিতটা কি, তার অবস্থা প্রকাশ পাচ্ছে যে সে দুঃখিত। এখন যদি বলি আমি খুব বেশি দুঃখিত, এই বেশি দ্বারা আবার বিশেষণকে আবার বিশেষায়িত করলে, কারণে বেশি হচ্ছে এখানে বিশেষণীয় বিশেষণ, অতিশয় মানে হচ্ছে বেশি, তাই অতিশয়টা হচ্ছে বিশেষণীয় বিশেষণ। আর ক্রিয়া বিশেষণটা কি, যে কাজের যদি অবস্থা বোঝায় সেটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন রকেট অতি দ্রুত চলে, রকেট কেমন চলে, দ্রুত চলে, কিভাবে, অতি দ্রুত, তাই এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ। ঠিক আছে, তোমরা কি এগুলো ক্লিয়ার, আমাকে একটু জানাও।
ফয়সাল আহমেদ আরাফাত বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সাকিব বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সিফাত বলছে ক্লিয়ার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ তোমরা যে সবাই বুঝতে পারছো এটাই আসলে আমার জন্য বিরাট বড় প্রাপ্তি। আর আজকে হচ্ছে ক্লাসে উপস্থিতি একটু কম, তার কারণ হচ্ছে অনেকের পরীক্ষা চলছে, আর এই টাইমে হচ্ছে ক্লাস নিলে একটু উপস্থিতি মনে হয় কমই পাওয়া যায় আমি যতদূর দেখলাম। আব্দুল্লাহ মামুন বলছে আপু ক্লিয়ার, বাট একটু প্রবলেম আছে, একটু প্রবলেম, সেটা হচ্ছে প্র্যাকটিস করলে। এই যে আমি বুঝিয়ে দিলাম, এবার আমার ক্লাস শেষ করে তুমি এগুলা নিয়ে বসবে, তখন দেখবে যে একটু প্রবলেম ওইগুলা থাকবে না। তারপরেও প্রবলেম থেকে গেলে আমি তো আছি তোমাদের যে কোনো ধরনের সাহায্য করতে। কোথায় পাবে? বাংলা শিখন এই পেজে সব সময় আমি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? যে তোমরা যে কোনো ধরনের প্রবলেম হলে এখানে তোমরা মেসেজ দিতে পারবে। আজকের ক্লাসটা মিস হয়ে গেল, কোনো অসুবিধা নেই আপু, ক্লাস তো রেকর্ড থাকবে। এরপরে দেখো কি বলছে যে অব্যয়ের বিশেষণ, যে ভাব বিশেষণ অব্যয় পদকে, ঠিক আছে, অব্যয়ের বিশেষণ মানে কি অব্যয়কে বিশেষায়িত করবে। তাহলে কি বলছে যে ধিক তারে শতধিক, নির্লজ্জ যে জন, ঠিক আছে, যে দ্বারা কি অব্যয় হয়ে গেল। এখন দেখো ধিক তারে শতধিক, নির্লজ্জ, এই যে এইগুলো দ্বারা কি করছে যে অব্যয়কে আরো বেশি স্পেসিফিক করে তুলছে। যখন অব্যয় পদকে বিশেষায়িত করবে তখন সেটা হয়ে যাবে অব্যয়ের বিশেষণ। বাক্যের বিশেষণ কি? কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করতে পারে। মানে একটা বাক্য আমি লিখছি, এখন কোনো কোনো শব্দ দ্বারা বা কোনো বাক্য দ্বারা একটা সম্পূর্ণ বাক্যকে আবার বিশেষায়িত করলো। যেমন কি দেশ আবারও নানা সমস্যা জালে আবদ্ধ, ঠিক আছে, দেশ আবারও নানা সমস্যা জালে আবদ্ধ, এটা একটা বাক্য। এখন দুর্ভাগ্যক্রমে এই কথাটি দ্বারা দেখো সম্পূর্ণ বাক্যটিকে আবার বিশেষায়িত করলে, যে খুব দুঃখের সাথে জানাচ্ছে এই যে দেশ আবারও সমস্যা জালে আবদ্ধ, এটা কিভাবে বলছে? দুর্ভাগ্যক্রমে। তাহলে দুর্ভাগ্যক্রমে দ্বারা আবার সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করলে এই কারণে এটা হবে বাক্যের বিশেষণ, ঠিক আছে? আর তোমরা কিন্তু ঝটপট জানো ক্লাস কেমন লাগছে, বুঝতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা, বা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আরো কি কি টেকনিক একটু চেঞ্জ করতে হবে, বা এটাই ঠিক আছে কিনা আমাকে জানিও। অর্থাৎ ক্লাস সম্পর্কে যে কোনো পরামর্শ দিও, ঠিক আছে? এরপর দেখো কি বলছে, বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। মূলত বাক্যটা হচ্ছে আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, কিন্তু এই বাস্তবিকই কথাটি দ্বারা সম্পূর্ণ বাক্যকে আবার ইন্ডিকেট করছে। এইগুলো না বাক্য আসলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে এইখানে 5-এ 5 কারোর মিস হবে না। যে 30-এ 30 কোর্সের কিন্তু অলমোস্ট আমাদের 90% কমপ্লিট, তাই না? মূলত সবগুলো গ্রামারে মোটামুটি টাচ আপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকে আমরা এই বিশেষণ পর্যন্ত পড়লাম, ঠিক আছে? এরপরে যদি আরো কিছু বাকি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আব্দুল্লাহ মামুন বলছে আপু আপনার ক্লাসের নিয়ম ধারা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তোমরা হচ্ছে যে আসলে মনোযোগ দাও, এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। কারণ আমি যে ঘন্টার পর ঘন্টা এখানে কথা বললো, তুমি যদি মনোযোগ না দাও আমার কথা কিন্তু তুমি কিছুই বুঝবে না। তোমরা যে ধৈর্য ধরে মনোযোগ দাও, আসলেই তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। জাহিদ বলছে আপু আপনার ক্লাস অনেক ভালো হয়, আমাদের বুঝতে সহজ হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রৌনক বলছে ক্লাস ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সাকিব বলছে ক্লাস শেষ, ক্লাস শেষ, 25 পর্যন্ত ক্লাস শেষ। এছাড়া দেখো 25-এর জন্য যে যা কিছু আছে 26-এর জন্য কিন্তু তার ম্যাক্সিমামই আছে, তাই না? বা 26-এর জন্য মূলত 25-এর জন্য যা আছে সবই আছে, 26-এর জন্য কিছু এক্সট্রা অ্যাড হয়েছে। এখন
তোমরা কি করবা, এইগুলো কিন্তু 25-26 উভয়ের জন্য ইম্পর্টেন্ট। 26-এর জন্য তোমরা তো এখন ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে উঠলে পরে তোমাদের জন্য কোর্স চলে আসবে, বা এই কোর্সটা শেষ হলে 26-এর জন্য আবার কোর্স চলে আসবে। তোমরা চাইলে কিন্তু 25-এর সাথেও এই কোর্সটি করতে পারো। ক্লাসেও এত ভালো বুঝি না যতটা এখানে বুঝি, আলহামদুলিল্লাহ। মানে ইট মিনস লট অফ থিংস, ঠিক আছে? এটা দ্বারা কিন্তু অনেক কিছু মিন করে। যে অনলাইনে আসলে যে তোমরা বুঝতে পারো মনোযোগটা দিয়ে, অনলাইনে কিন্তু একটু বেশি মনোযোগের প্রয়োজন হয়। যাক আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারছো। আর যারা আমার 25-এর ভাইয়া আপুরা আছো তারা কিন্তু একদম দেরি না করে ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটি ক্লাসের উপরে থাকবে একটা স্পেশাল নোট। এছাড়া হচ্ছে ওয়েবসাইটে তোমরা রেগুলার এক্সাম দিতে পারবে, মডেল টেস্ট থাকবে তোমাদের জন্য, তারপরে হচ্ছে টেস্ট পেপার সলভিং থাকবে। তো দেরি না করে ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, কারণ আর বেশি সময় আমাদের হাতে নেই। তোমাদের যারা এখনো বাংলা বা ইংরেজি নিয়ে একটু ভয় আছে যে পারবো নাকি পারবো না, তারা কিন্তু এই কোর্সের মাধ্যমে একদম কনফিডেন্স লেভেল 100-এ 100 করে ফেলতে পারবে, তাই না? একদমই কিন্তু 100-এ 100 কনফিডেন্স লেভেল করে নিতে পারবে। তো ঝটপট দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, সময় কিন্তু আর বেশি হাতে নেই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আর ক্লাস তো মনোযোগ দিয়ে করতে থাকো, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করতে থাকো। তোমাদের সবার ভালো হোক এক্সাম, ভালো একটা রেজাল্ট আমরা করি, এবং সবশেষে ভালো একটা ইউনিভার্সিটিতে আমরা সবাই পড়াশোনা করব। এটা আমাদের সবার স্বপ্ন, সবার স্বপ্ন পূরণ হোক, তাই না? ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।